আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা পডকাস্টে চলে আসছি। সো আমি সাফি মিয়াজি আছি আপনাদের সাথে। আমার সাথে আছে জায়েদুল হক ভাইয়া, যিনি টেকনোনেক্সটের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেছেন। সো ভাইয়ের কাছ থেকে আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো, টপিকগুলা সম্পর্কে জানবো এবং পাশাপাশি ভাইয়ার যাত্রা, যে জার্নিটা ছিল, এই জার্নি সম্পর্কে আমরা জানবো। সো আমি না আ দীর্ঘায়িত না করে ভাইয়ের কাছে চলে যাবো। আ অল্প সময়ের মধ্যে শেষ করে দিব আমাদের পডকাস্টটা। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আম আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আ ভাইয়া আসলে আমরা এর আগে তো মানে ভিডিওর আগে তো আপনার সাথে কথাই হইছে যে কি বিষয়গুলা নিয়ে আমরা কথা বলব। সো কাইন্ডলি হচ্ছে যদি আপনি তো দীর্ঘদিন যে যাত্রাটা, আপনার যাত্রাপথটা যদি একটু আপনাদের সাথে শেয়ার করতেন তাহলে হয়তোবা আমাদের যারা হচ্ছে নতুন স্টুডেন্ট আছে বা এখনো ভার্সিটি শেষ করে না তারা হয়তোবা উপকৃত হবে। তো কাইন্ডলি যদি আপনার যে জার্নিটা ছিল এটা আসলে একটু শেয়ার করতেন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যে জার্নিটা ছিল আপনার। ধন্যবাদ আসলে আমাকে সেই সুযোগটা দেওয়ার জন্য এখানে কথা বলার। আমার জার্নিটা ছিল হচ্ছে আমি ইউনিভার্সিটি লাইফে টিএ ছিলাম। টিএ থাকার পরে বেশ হওয়ার পরে আমি আমার যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেখানে আমি আচ্ছা, আচ্ছা। প্রথমত ইনস্ট্রাক্টর হিসেবে ২.৫ বছরের মতো জব করি। আফটার দ্যাট আমি সিস্টেম রিসোর্সেস লিমিটেড আছে কোম্পানি, সেখানে আমি জয়েন করি। আর সেখানে আমি প্রায় ১ বছর ৮ মাসের মতো ছিলাম। সেখানে সে কোম্পানিটা ছিল হচ্ছে মূলত ওরাকল বেসড ডাটাবেস। সেখানে সবচাইতে বেশি যে জিনিসটা ফোকাস করতে হচ্ছে যে ডাটাবেসের নলেজগুলা, সেখানে ফোকাস করতে হচ্ছে, চ্যালেঞ্জিং বিষয় ছিল অনেক। সেখানে অনেক রিপোর্টিং ছিল। আসলে আমাদের ইউনিভার্সিটি যে কারিকুলামগুলো আসলে কভার করে সেখানে কিন্তু আইটিতে কিভাবে কাজ করতে হয়, প্রফেশনাল কি কাজ করতে হয় সেগুলো কিন্তু আসলে কভার করে না। আহ, মানে মূলত তারা থিওরিটিক্যাল জিনিসগুলোকে কভার করে। তো দেখা যাচ্ছে যে প্রফেশনাল লাইফে আসলে প্রত্যেকটা জিনিসই খুব ইম্পর্টেন্ট। একটা ছোট টাস্ক আসতেছে, সেই টাস্কটাকে বোঝা এবং সেটাকে বুঝে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে আউটপুট দেওয়া, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে শুরুর কোর্স থেকে শেষ কোর্স পর্যন্ত সেই জিনিসগুলো কিন্তু আসলে শেখানো হয় না, একেবারেই অজানা একটা বিষয়। তো এখানে প্রথমত নিজেকে প্রুফ করা এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। সো সো আমার জন্য সেই জিনিসটা খুব চ্যালেঞ্জিং ছিল। তো নিজেকে ডেটাবেজের সাথে এবং কনসেপ্টগুলো, আমাদের কিন্তু ডেটাবেজের কোর্স কিন্তু ইউনিভার্সিটি লাইফে করানো হয়, কিন্তু আচ্ছা, আচ্ছা। আসলে ইউনিভার্সিটি লাইফে যে ডেটাবেজের কোর্সটা করানো হয় সেটা কিন্তু আসলে সম্পূর্ণ থিওরিটিক্যাল। ঠিক আছে? সেখানে কোনো ডেটা থাকে না, হিউজ ডেটা থাকে না। সেখানে ডেটার উপরে জয়েন করা, ইনার জয়েন, লেফট জয়েন, এগুলাকে খুব কাছ থেকে এখানে কাজ করা বা দেখতে যে সেগুলোকে বোঝা এবং সেগুলোর যে ডিফারেন্স গুলো বোঝা, এটা আসলে কিন্তু ক্লাস করে আর বিভিন্ন বই পড়ে কিন্তু আসলে এটা বোঝা যায় না। কারণ বই পড়লে হ্যাঁ ঠিক আছে, কনসেপ্ট বোঝা যায় যে এইটা এইভাবে কাজ করে, কিন্তু ডেটা না থাকলে তো আসলে আমি ভিজুয়ালাইজ করতে পারবো না যে আসলে তোমাদের ডিফারেন্সটা কি। তো এটা আমার একটা ফার্স্ট কোম্পানি ছিল, আমি সেখানে অনেক কিছু শিখতে পারছি। বিশেষ করে আমি যেটা মনে করি সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, একটা সিস্টেম বা একটা সফটওয়্যার বা একটা একটা অ্যাপ্লিকেশন যে জিনিসটার উপরে দাঁড়ায় সেটা হচ্ছে ডেটাবেস। এটা আচ্ছা, আচ্ছা। ডেটাবেসে যদি ডিজাইন সুন্দর না হয় তাহলে অ্যাপ্লিকেশন স্মুথলি কাজ করে না। অনেক ধরনের বিষয় যেগুলো আসলে বিশেষ করে লোডিং টাইমটা, এই জিনিসটা কিন্তু ডেটাবেসের উপরেই ডিপেন্ড করে যে ডেটাবেস কিভাবে ডিজাইন করা হচ্ছে। যদি ঠিক মতো ডিজাইন করা না হয়, ঠিক মতো কাজ না করা হয়, তাহলে কিন্তু সিস্টেমটা ওয়ান কাইন্ড অফ ইউজ করার মতো থাকবে না। সেখানে অনেক চ্যালেঞ্জিং বিষয়গুলো ছিল, সেখানে কাজ করেছি। তো তারপরে আমি সিস্টেম রিসোর্সেস লিমিটেড থেকে আমি টমাটো ওয়েব প্রাইভেট লিমিটেডে আমি যাই। সেখানে বিভিন্ন ভ্যারিয়াস টেকনোলজিসে কাজ করি। সেটা আরো বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ আহ, জাভাতে কাজ করতে হয়েছে, লারাভেলেও কাজ করতে হয়েছে যেটা পিএইচপি বেসড, আবার দেখা গেছে ডটনেটেরও কাজ করতে হয়েছে। তো এইরকম মাল্টিপল যে টেকনোলজি, এইখানে কাজ করাটা আহ, খুবই কঠিন একটা জিনিস, কারণ বিভিন্ন স্ট্যাকে বিভিন্ন ধরনের কাজ হয় এবং সেটার সিনট্যাক্সগুলো কিন্তু ডিফারেন্ট হয়। সেগুলোকে ধরা এবং সেটা কীভাবে কাজ করে সেগুলো জেনে তারপর সিস্টেম অনুযায়ী কাজ করা, কিভাবে
ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি, বিজনেস কি, তার সাথে সাথে কাজ করি সেখানে আউটপুট দেওয়া। তো এই জিনিসগুলো খুব চ্যালেঞ্জিং ছিল, সেখানেও ছিলাম 4.5 বছরের মতো ছিলাম, সেখানে অনেক কিছু শিখতে পেরেছি। আমার আসলে প্রোগ্রামিং এর বা আসলে ডেভেলপমেন্টের যদি বেসিক করা যায় তাহলে আসলে এই কোম্পানি থেকে আমি শিখেছি। তারপরে আচ্ছা। আমি পাকিজা সফটওয়্যার লিমিটেডে আমি ছিলাম। তারপরে আমি মুভ করেছিলাম সেখানে। সেখানেও আমি প্রায় ১ বছরের মতো কাজ করেছি। সেখানে আমার মূলত কাজ ছিল সফটওয়্যার আর্কিটেক্ট রিলেটেড। আসলে ডেটাবেস ডিজাইনটা যেমন আসলে খুব ইম্পর্টেন্ট, যে ডেটা কিভাবে আসবে এবং সেই ডিজাইনের উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট কিন্তু ডেটা দেখে। কিন্তু সেটা যদি স্মুথ না হয়, ফাস্ট না হয়, সেটা কিন্তু আসলে সিস্টেম ভালোমতো কাজ করে না। এবং আর্কিটেকচারটাও, সফটওয়্যার আর্কিটেকচারটা একই রকম। যদি ঠিকমতো আর্কিটেকচারটা ডিজাইন করা না হয়, তাহলে আসলে আ সফটওয়্যার অনেক ধরনের প্রবলেম হয়। অনেক আচ্ছা, ধরনের আচ্ছা। প্রবলেম হয়, সেটা স্লো হয়ে যায়। তারপরে দেখা যায় স্কেলিং হয় না, টেস্ট করা যায় না ঠিকমতো। ঠিক আছে? ডিপ্লয় করার সময় অনেক ধরনের সমস্যা হয়। তো এগুলো জিনিস সেখানে শিখতে পেরেছি। আর এখন আমি আ টেকনোনেক্সট এ আছি, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি, এখানে কাজ করছি। ওভারঅল আমার ব্যাক এন্ডে যে এক্সপেরিয়েন্স গুলো আছে সেখানে আমি এখানে কাজে লাগাচ্ছি এবং আরো নতুন কিছু শিখছি। আসলে নতুন নতুন টেকনোলজি আসছে। টেকনোলজি তো আসলে কোনো শেষ নাই। দেখা গেছে যে আজকে যে টেকনোলজি আমার কাছে মনে হচ্ছে লেটেস্ট, হয়তো ১০ বছর পরে সেটাও হয়ে যাবে ব্যাকডেটেড। সো এইজন্য টিউন থাকতে হয়, আপডেটেড থাকতে হয়। আ এই আমার এই পর্যন্ত জার্নি ছিল। আ ধন্যবাদ ভাইয়া। আসলে আপনার জার্নিটা আমার দর্শক হয়তোবা জেনেও কিছু জিনিস শিখতে পারবেন। তবে ভাই আমি একটা জিনিস মানে জানার ইচ্ছা যে সেটা হচ্ছে যে আ আপনি যখন ইউনিভার্সিটি লাইফ এ ছিলেন, তখন কি আসলে কোনো মানে তখন থেকে কি আসলে মানে ভার্সিটিতে তো আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে যেই আমাদের কাজগুলা হয় মূলত, ভার্সিটি তো হচ্ছে সেই পর্যন্ত আসলে তো ওই পর্যন্ত যাইতেও পারে না। কারণ আমাদের কোর্স একটা লিমিটেশন আছে, তাই না? তো তখন থেকে কি আপনি আসলে কি কোনো কনটেক্সট বা হচ্ছে মানে এগুলোর সাথে জড়িত ছিলেন যে নিজের প্রজেক্ট বানাতেন বা একটা আ সা একটা ইয়ার মধ্যে ছিলেন যারা কনটেস্ট করতো বা যারা হচ্ছে ডেভেলপ করতো, তাদের সাথে জড়িত ছিলেন কিনা যখন আপনি স্টুডেন্ট ছিলেন? নাকি এই বিষয়গুলা জব করার পর থেকে মূলত নিজে, নিজে আস্তে, আস্তে একটু স্ট্রাগল করে হচ্ছে শিখছেন? আচ্ছা, আমি বেসিক্যালি আমি যদি আমার নিজের কথা বলি তাহলে আসলে ইউনিভার্সিটি লেভেলে প্রফেশনাল যে বিষয়গুলো আসলে লাইফে কিভাবে গোল সেট করা যায় এবং সেই অনুযায়ী কিভাবে সাকসেসফুল হওয়া যায় সেই জিনিসগুলো আসলে আমার মধ্যে ছিল না। আচ্ছা, তবে আচ্ছা। যেই জিনিসটা আ ভিতরে, ভিতরে লালন করতাম, যেহেতু আমার সিজিপিএ ভালো ছিল, আমি বাইরে পড়াশোনা করব, আ বাইরে যে আ হায়ার এডুকেশন করব, এরকম ধরনেরই প্ল্যান ছিল। আ আচ্ছা, যাই হোক সেটা অন্য কোনো কারণে হয় নাই। আ তো আসলে ওই গোল সেটটাও তখন করা হয়নি। তবে উচিত হচ্ছে ইউনিভার্সিটি লাইফেই নিজের একটা গোল সেট করা। কারণ আমাদের যদি গোল না থাকে তাহলে আমি রেগুলার বেসিসে আমার যেমন একটা প্ল্যান না থাকলে আমি কিন্তু মানে আমি একটা স্ক্রাম মিটিং এ আমি কিছুই করতে পারব না। তাই না? আমি আজকে রাইট, কি রাইট। করব বা গতকালকে কি করেছি আমার প্ল্যানটা সাজাতে পারি না। প্ল্যান ছাড়া কিন্তু আসলে আ মানুষের ডেইলি লাইফ, উইকলি লাইফ বা মান্থলি লাইফ হোক, ইয়ারলি লাইফ হোক, আর আ আমার সারা জীবনের যে একটা বিষয় সেটা কিন্তু আসলে সেট হয় না। তো এটা এক্সাক্টলি। ১ম এই আমি মনে করি যে সেট করে ফেলা উচিত। ইউনিভার্সিটি লেভেলে সেট করে ফেলা উচিত এবং সেটাতে খুবই মানে ডেডিকেটেড থাকা উচিত। ঠিক আছে? যেমন আমি যদি ইন্ডাস্ট্রিতে আমি গ্রো করতে চাই তাহলে আমাকে ইন্ডাস্ট্রিতে গ্রো করার জন্য আসলে কি, কি পয়েন্ট গুলা বা কি, কি বিষয়গুলো আমার ভালো থাকতে হবে সেটা আমি ইউনিভার্সিটি লেভেল থেকেই যেন আমার মধ্যে জিনিসটা কাজ করে। যে আমি এটাকে আমাকে ডেভেলপ করতে হবে, এই কাজগুলো করতে হবে। অনেক সময় দেখা গেছে যে অনেক স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু জানে না বা বুঝে না যে আসলে কি ওয়েতে আগে বাড়লে আ আমি আমার গোলটা অ্যাচিভ করতে পারবো। আমাকে রাইট। আগে গোল সেট করতে হবে। তারপর গোল সেট করার পরে সেটাকে কিভাবে অ্যাচিভ করতে হবে সেইজন্য বিভিন্ন ধরনের সিনিয়রদের থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। আ এবং বিভিন্ন ধরনের রিসার্চ করা যেতে পারে। এখন তো আসলে আ রিসার্চ করার মতো অনেক ওয়ে আছে। LinkedIn এ যদি আমি আ কিছু সাকসেসফুল মানুষদের আ ফলো করি, তাদের যদি আমি আ তাদের লাইফস্টাইলটা বা বিশেষ করে তাদের যদি আমি প্রোফাইলটাকে আরকি রিসার্চ করি, তাহলে কিন্তু আমি আমার গোলটা কিন্তু কিভাবে অ্যাচিভ করতে হবে আমি কিন্তু বের করে ফেলবো। ঠিক আছে? তাদের ওয়েটা কিন্তু আমি দেখে ফেলতে পারবো এবং আমি কিন্তু বের করে ফেলতে পারবো। এই গোলটা সেট করা উচিত আসলে ইউনিভার্সিটি লেভেল থেকে। যেই সকল স্টুডেন্টরা আ স্টুডেন্ট লাইফ থেকেই
তারা লিঙ্কডইন চালায়, তারা গোল সেট করে এবং গোল কিভাবে অ্যাচিভ করতে হবে সেই স্টেপগুলো তারা ইউনিভার্সিটি লাইফ থেকেই তারা ফলো করে। আমি মনে করি তারা আসলে মানে সাকসেসফুল হবে না, এটা আসলে আমি বিশ্বাস করি না। আম ভাইয়া আরেকটা ব্যাপার হচ্ছে আমার কাছে মনে হয় যে বর্তমানে যেভাবে টেকনোলজি আগাচ্ছে, আপনারা যেই চিন্তা করে বা যেভাবে আপনাদের সময় ছিল, কারণ একটা অন্য সেক্টর যেভাবে হচ্ছে পরিবর্তন হয় একটা জিনিস, টেকনোলজি কিন্তু এর থেকে আমার মনে হয় যে ১০০ গুণ মানে দ্রুত বেগে দৌড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন যারা হচ্ছে ৫ সেমিস্টার বা 2nd সেমিস্টারে পড়াশোনা করতেছে অথবা ভার্সিটিতেই পড়াশোনা করতেছে, যে সেমিস্টারই হোক না কেন, এখন তার কি আসলে ভার্সিটির ফুললি ফোকাস দেওয়া উচিত ভার্সিটিতে, নাকি হচ্ছে ভার্সিটির পাশাপাশি তাকে ডেভেলপমেন্ট হোক আর প্রবলেম সলভিং হোক, এই বিষয়গুলোতে প্রজেক্ট করা, এই বিষয়গুলোতেও সাথে সাথে ফোকাস দেওয়া উচিত? যেহেতু এখন এআই এর যুগ, আসলে আমরা যারা কোড করি, কোডে যারা হচ্ছে মানে খুবই স্লো, তারাও হচ্ছে মানে ছিটকে পড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো, মানে খুবই চতুর হইতে হয়। তো সেই দিক থেকে বিবেচনা করে আসলে স্টুডেন্টদের, বর্তমান যারা স্টুডেন্ট আছে ভার্সিটি লেভেলের স্টুডেন্ট, তাদেরকে কিভাবে আগানো উচিত আসলে, যদি তারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে? সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য সবচেয়ে মূল যে জিনিসটা প্রয়োজন একটা মানে ফ্রেশার হোক অথবা গ্র্যাজুয়েট হোক, তাদের যেটা ইম্পর্টেন্ট বা স্টুডেন্ট লাইফ থেকে হোক, সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল থাকা। আচ্ছা, কারণ আচ্ছা। জায়ান্ট কোনো কোম্পানি থেকে শুরু করে বাহিরের দেশের যে কোনো একটা নর্মাল কোম্পানি হোক, এখন তো বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানিও এগুলো প্রবলেম সলভিং স্কিল আছে কিনা এটা যাচাই বাছাই করে দেন রিক্রুট করতেছে। সো প্রবলেম সলভিং স্কিলটা হচ্ছে সবচেয়ে আগে। তো আমার কিন্তু একটা ইউনিভার্সিটি লাইফে মিনিমাম কিন্তু ৪ বছর সময় পায় একটা স্টুডেন্ট। আর অনেকেই দেখা গেছে এক্সটেন্ড করে কিছু সেমিস্টার, এক সেমিস্টার থেকে কিছু সেমিস্টার এক্সটেন্ড করে মোটামুটি ৪-৫ বছর লাগে বের হয়ে যেতে। তো এই একটা হিউজ একটা টাইম। আমি মনে করি এটা একটা সুবর্ণ সময়। আমি আ যেটা ফিল করি যে আমি আমার আ স্টুডেন্ট লাইফে ফিরে যেতে পারতাম, তাহলে অবশ্যই আমি আমার আ যে প্রবলেম সলভিং এর যে সকল প্রোফাইল গুলো আছে, লিড কোড আছে, আরো অনেক ধরনের আ প্রোফাইল আছে যেগুলাকে আমি ভারী করতে পারবো, সেগুলো আমি করে আসতাম এবং আমার নিজের কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করতাম। আসলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ অনেকগুলো সেক্টর আছে। আমি যদি বলি নেটওয়ার্কিং আছে, ডেটাবেজ আছে, আ আ সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে। এখন তো মেশিন লার্নিং বা এআই, এখানেও আমাদের অনেক ইঞ্জিনিয়ার আসতেছে। তো বিভিন্ন ধরনের সেক্টর আছে। এতগুলো সেক্টর কিন্তু আসলে আ আমি আমি যেটা মনে করি স্টুডেন্ট লাইফেই এগুলাতে স্কিল সব নেওয়া সম্ভব না। তবে হ্যাঁ, প্রবলেম রাইট। সলভিং টা কিন্তু আ করা সম্ভব। আমি এরকম অনেক দেখেছি প্রবলেম সলভিং স্কিলটা খুব স্ট্রং থাকার কারণে খুব আ চমৎকার প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট বা খুব কম সময়ে ডেটাবেইস এর প্রবলেমটাও সলভ করা হইছে বা করে ফেলছে। সো এগুলা জিনিস কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এজন্য প্রবলেম সলভিং স্কিলটাই হচ্ছে আমি মনে করি মূল ফোকাস দেওয়া উচিত স্টুডেন্টের বা প্রত্যেকটা স্টুডেন্ট। সেক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারবে। যে যতটুকু প্রবলেম সলভ করবে, সেই অনুযায়ী সে তার জায়গাটা নির্ধারিত করতে পারবে। হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া। আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া যে বর্তমানে হচ্ছে জবের চাহিদা অনুযায়ী, যেমন যে ল্যাঙ্গুয়েজ গুলোর চাহিদা, তো সিনট্যাকটিক্যাল একটা ব্যাপার আছে। সো আ অনেকে চিন্তা করে কি যে আমি সি প্লাস প্লাস এ কেন প্রবলেম সলভিং করব? যেহেতু জাভাস্ক্রিপ্ট এর জব বেশি, তো সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট এ কিছু প্রবলেম সলভিং করি। সেক্ষেত্রে আমাদের সিনট্যাক্স এর একটা ব্যাপারে পরিচয় বেশি হয়ে গেল। আ এতে আমাদের জব পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা হবে। কিন্তু আপনি কি মনে করেন যে আসলে আ যারা স্টুডেন্ট লাইফে আছে তারা সি প্লাস প্লাসই প্রবলেম, মানে মেক্সিমাম যারা প্রবলেম সলভিং করে তারা মেক্সিমাম সি প্লাস প্লাসই করে। কেউ সি শার্পে করে, কেউ পাইথনে করে। তো আপনার কি মনে হয় যে আসলে যে ল্যাঙ্গুয়েজে ভবিষ্যতে কাজ করতে চায়, অনেকের একটা আশা থাকে যে আমি জাভাস্ক্রিপ্টে কাজ করব। যেহেতু মার্কেট দখল করে আছে মেক্সিমাম জাভাস্ক্রিপ্টই। তো সেই ব্যাপারটাতে আপনি হচ্ছে কি মনে করেন যে আসলে সি প্লাস প্লাসই করা উচিত, না যে ল্যাঙ্গুয়েজে ডেভেলপমেন্ট করতে চায় সেই ল্যাঙ্গুয়েজে প্রবলেম সলভিং করলে এটা ভালো হবে? আপনি আসলে সিনিয়র, এজ এ সিনিয়র হিসাবে কি মনে করেন এই ব্যাপারটা? আসলে কোনো কিছুই কিন্তু ফিক্সড না। কাকে কখন কোন হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে শিফট হতে হয় এটা কিন্তু বলা যায় না। যেমন পাঠাও না। এখন গোল্যাং এ যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে? হুম, এবং হুম। তাদের টেকনোলজি তারা চেঞ্জ করতেছে। তো কখন কোন ল্যাঙ্গুয়েজে কাজ করতে হয় সেটা কেউ বলতে পারে না। তো সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে কোর কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা। ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম এর যার কনসেপ্টটা থাকে সেটা তার ক্লিয়ার আছে কিনা।
এবং সে যদি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, যেমন সে ফর এক্সাম্পল সি প্লাস প্লাস, সেটাতে যদি সে ভালো থাকে এবং সেখানে তার মানে প্রবলেম সলভিং স্কিল অনেক বেশি ভালো থাকে, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে এবং একটা ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স শিখতে তো আসলে বেশি সময় লাগে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ এর থেকে বেশি লাগে না। সি প্লাস প্লাসে যেইভাবে একটা কাজ করতে হয়, জাস্ট খালি তাকে এতটুকু দেখতে হয় যে আমি এই কাজটা করবো, সেটা জাভা স্ক্রিপ্টে কিভাবে করতে হয়। রাইট, ঠিক আছে, রাইট। তার এই ফাইন্ডিংস গুলো দেখলেই তার সলভ হয়ে যাচ্ছে। তো এই জন্য আসলে এইটার বিষয়ে ফোকাস না দিয়ে আমি একটা যে কোনো একটা জিনিসের উপরে, বিশেষ করে যেইটা যেমন সি প্লাস প্লাসটা, ম্যাক্সিমাম প্রোগ্রামাররা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এই জন্য সিলেক্ট করে কারণ এটা লাইব্রেরিটা অনেক বেশি রিচ, হাই, ইনপুট নিতেও সুবিধা হয় বিভিন্ন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। বিশেষ করে সি প্লাস প্লাসটা হচ্ছে আমাদের যারা কোড ফোর্সেসে বা এরকম টাইপের যারা কন্টেস্টে ই করে আর কি, মানে পার্টিসিপেট করে, তারা এগুলোতে বেশিরভাগ এগুলোকে প্রেফার করে, কারণ এটা একটু খুব সহজেই ইনপুট নেওয়ার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে খুব সহজ আর কি। সেক্ষেত্রে অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো একটু মানে ডিফিকাল্ট, এই জন্য আর কি তারা ওইটাকে সিলেক্ট করে না। তো তার মানে এই নয় যে আসলে আমি কম শিখতেছি, আসলে সিনট্যাক্স কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে আমি ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম এবং প্রবলেম সলভিং নিজের কতটুকু আমি ডেভেলপ করতে পারছি। ভাইয়া, অনেকে মনে করেন যারা হচ্ছে স্টুডেন্ট আছে, ধরেন যারা হচ্ছে মানে স্টুডেন্ট লাইফে হচ্ছে শুধু পড়াশোনাই করছে, শুধু পড়াশোনাই করছে, আমাদের হচ্ছে কাকে বলে কি, কিভাবে কাজ করে, এই ব্যাপারগুলো জানছে, বইয়ে যেতটুকু ছিল বা সিলেবাসে যেতটুকু ছিল, যখন তারা ভার্সিটি লাইফটা শেষ করে তো জবে আসে, তখন তারা কিন্তু আসলে জব পায় না, কারণ তাদেরকে স্কিল ডেভেলপ করতে আরো ম্যাক্সিমাম মোটামুটি একটা সময় লাগে। তো সেই ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপট থেকে, যেহেতু টেকনোলজি খুব দ্রুত আগায় যাচ্ছে, সেই ব্যাপারটাতে আমাদের স্কিল এক্সপিরিয়েন্স গ্রাজুয়েট পার্সন দরকার। তো সেই ব্যাপারটাতে কিভাবে একটা স্টুডেন্ট এক্সপিরিয়েন্স গ্রাজুয়েট হইতে পারে, বের হইতেই পারে যে এক্সপিরিয়েন্স নিয়ে, এটা কিভাবে জব করা উচিত স্টুডেন্ট লাইফে, না পাশাপাশি হচ্ছে তার হচ্ছে টিউশনি করা উচিত, কোনটা করলে বেটার? পার্ট টাইম জব করা মানে সফটওয়্যার রিলেটেড জব করা উচিত তার, নাকি হচ্ছে টিউশনি করলে আসলে সে বেটার কিছু পাইতে পারে? আসলে এটা গোল সেট করার উপরে ডিপেন্ড করে। এখন কেউ যদি হুম, হায়ার এডুকেশন করতে চায়, সে যদি টিউশনি করে, হুম, তার তো এখানে কোনো সমস্যা হবে না। কারণ সে তো হায়ার এডুকেশন করবে। সেক্ষেত্রে সে বাইরে যেয়ে দেখা গেছে যে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আ বা আরএ হিসেবে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে পেয়ে গেল। তো জব পেয়ে গেল এবং তার পাশাপাশি সে তার মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রিটা নিচ্ছে। এক্ষেত্রে তার কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি সফটওয়্যার ইন্ডাস্ট্রি হয়, আমি টিউশনি করতেছি, সেক্ষেত্রে তার প্রবলেমটা হবে, তার স্কিলটা ডেভেলপ হবে না। ঠিক আছে? জব পেতে একটু কষ্ট হবে। পাবে না এমন না, পেতেও পারে। কিন্তু সেক্ষেত্রে তার আ যে ব্যক্তি বা যে তার ফ্রেন্ড, পাশাপাশি সে টিউশনি করতেছে কিন্তু তার ফ্রেন্ডটা করতেছিল জব। এখন সে আচ্ছা, ১ আচ্ছা, বছর ২ বছর আগে থেকে জব করতেছে, কিন্তু সে টিউশনি করেছে। এখন আ দেখা গেছে যে ইউনিভার্সিটি শেষ করলো। তার ফ্রেন্ড এখন দেখা গেছে যে তার থেকে সিনিয়র পজিশনে চলে গেছে। এটা হওয়ার কারণ হচ্ছে যে স্কিলটা। তা আসলে ইন্ডাস্ট্রিতে স্কিলের উপরে ডিপেন্ড করে কিন্তু আসলে ডেজিগনেশন অথবা পজিশনটা হয়। কে কতটুকু এক্সপেরিয়েন্স, তার কত স্কিল আছে, এগুলো সবকিছু বিচার-আচার করে তাকে একটা ডেজিগনেশন অথবা তাকে পজিশন দেওয়া হয়। তো এক্ষেত্রে জবটা অবশ্যই প্রেফারেবল। কিন্তু এর মানে এই না যে আসলে শুধুমাত্র মানে আ এক্সপেরিয়েন্সটাই মূল। কেউ যদি আসলে দেখা গেছে যে খুব ভালো প্রবলেম সলভিং করতেছে, দেখা গেছে যে প্রবলেম সলভিং করতে, করতে তার এতটাই আ আ প্রবলেম সলভিং স্কিল আছে, যার জন্য সে খুব ভালো কোম্পানিতে ভালো পজিশনে চলে গেছে। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। তো এই ২ টা ডিফারেন্ট জিনিস। দেখা গেছে যে আ আমি দেখা গেছে যে এক্সপেরিয়েন্স থাকার কারণে হাঁটি পা করে দেখা গেছে একটা কোম্পানি থেকে একটা মিডিয়াম কোম্পানি, একটা স্টার্টআপ থেকে মিডিয়ামে গেলাম, মিডিয়াম থেকে একটু ভালো একটা কোম্পানিতে যাচ্ছি, এভাবে করে সুইচ করতেছে। আর সে দেখা গেছে ৪ বছর প্রবলেম সলভিং এর কারণে ১ লাফে সে আ আ জায়ান্ট কোনো কোম্পানিতে জব পেয়ে গেল এবং সে হয়তোবা আ ডেজিগনেশন এর নিচে আছে, কিন্তু তার সেলারি এবং তার যে পজিশনটা, যে কোম্পানিতে সে ঢুকছে, সে খুব ভালো করতেছে। দেখা গেছে আমি হাঁটি পা করে স্কিল নিতে যখন তার কোম্পানিতে যেয়ে ঢুকবো, সেও আমার পজিশনে এসে পড়বে। অথবা আমার থেকে বেটার পজিশনে চলে যেতে পারে। ঠিক আছে? সো এটা কোনো ফ্যাক্টর না। এজন্য মানে বিষয়টা ভিন্ন। কার কি গোল সেটার উপরে ডিপেন্ড করে। কেউ যদি তার লাইফটাকে প্রবলেম সলভিং এর ক্ষেত্রেই রাখে, সেক্ষেত্রে তার সুযোগ আছে যে সে কখনো আ Google অথবা Microsoft অথবা Meta তে সে আ চান্স পাবে। কারণ হচ্ছে সেখানে
অনেকগুলো রাউন্ড হয়, কোডিং রাউন্ড হয়। এগুলা আসলে আমি যদি শুধু এক্সপেরিয়েন্স নিতে থাকি সেটা তো আমার পক্ষে কখনো করা সম্ভব না। ঠিক আছে? কিন্তু দেখা গেছে যে, যে প্রবলেম সলভিং করতেছে সে কোনো না কোনো সময় এক্সপেরিয়েন্সড হবে। কিন্তু আমার তো আসলে প্রবলেম সলভিং ছাড়া সেখানে যাওয়া সম্ভব না। এজন্য আচ্ছা, গোলের উপরে ডিপেন্ড করে। আর কেউ যদি টিচিং প্রফেশন খুঁজে নেয় যে আমি বাইরে হায়ার এডুকেশন করে আমি প্রফেসর হব বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব, টিচিং এই প্রফেশনে আমি যাব। সেক্ষেত্রে সে যদি টিউশনি করে সেখানে তো তার কোনো প্রবলেম হচ্ছে না। এটা আসলে তার গোলের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আচ্ছা। ভাই আর ২ টা কোয়েশ্চেন আপনাকে করব। অনেকগুলা কোয়েশ্চেন থেকে আমি নিজেও আসলে শিক্ষা গ্রহণ করেছি। অনেক কিছু জানতে পারছি নতুন, নতুন। তো আমার লাস্টের আগের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে ChatGPT, Gemini AI এছাড়াও বিভিন্ন টুল বর্তমানে বাজারে আসতেছে। তো সেই ব্যাপারটাতে হচ্ছে আ আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা। তো এই যে ChatGPT, Gemini AI বিভিন্ন টুল নামতেছে। তো এই অবস্থায় আসলে আমাদের ডেভেলপার বা ইঞ্জিনিয়ারদের আসলে চ্যালেঞ্জটা কতটুকু? আ আসলে ChatGPT হোক আর যে ধরনের AI টুলস ই হোক না কেন, তারা কিন্তু আসলে আমাদের প্রবলেম সলভ করে দেয়ার ক্ষেত্রে হেল্প করে। ঠিক আছে? কিন্তু তারা কিন্তু আ আমার বিজনেসটা কি হবে? আমার প্রবলেমটা কি এবং প্রবলেমটাকে আমি কিভাবে সলভ করব সেটা কিন্তু সে আসলে আ সলভ করে দিতে পারে না। দেখা গেছে যে আমি এখানে কি টেকনোলজি ইউজ করব, আমি কি ডেটাবেস ইউজ করব এটা কিন্তু ChatGPT আমাকে বা AI কিন্তু আমাকে ফিক্স করে দিবে না। আমার রিকোয়ারমেন্ট এর উপরে বেস করে আমি আমার ডেটাবেস সিলেক্ট করব। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। আমার দেখা গেছে যে কিছু টেকনোলজি আছে। আমার টেকনোলজি আমি কিভাবে হ্যান্ডেল করব? আমি কিভাবে ক্যাশিংটা হ্যান্ডেল করব? ঠিক আছে? এগুলা জিনিসই আসলে ডিসিশন এর ক্ষেত্রে তো আসলে এআই হেল্প করবে না। দেখা গেছে যে আমাকে ডিসিশনটা নিতে হবে। তো আমার কাছে যেটা মনে হয় এআই টুলস আসুক বা যেটাই আসুক, মানুষ যদি মানে তার কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারে, যারা সিএসই গ্র্যাজুয়েটস আছে তারা যদি কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারে এবং তাদের যদি আ কনসেপ্টের সাথে, সাথে কারণ দেখেন আসলে আমি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করলাম। এখন এটার সাপোর্ট তো দিতে হয়। যেকোনো সফটওয়্যারে কিন্তু সাপোর্ট থাকে। যে হ্যাঁ, আ দেখা গেছে যে একটা ইস্যু আসলো, ইস্যুটাকে সলভ করতে হবে। এখন এই ইস্যুটাকে সলভ করার ক্ষেত্রে এখন আ ChatGPT তো সেই ইস্যুটা আ বুঝতে পারবে না যে কি ইস্যু হচ্ছে। তাকে বুঝাইতে হবে। কিভাবে বুঝাবে? সো এখানে কিন্তু হিউম্যান বা মানুষদের দরকার এবং যখন সেই প্রবলেমটা অ্যারাইজ হবে, তখন সেটাকে ডিবাগ করে বুঝতে হবে যে প্রবলেমটা কোথায় হইছে। আচ্ছা, আচ্ছা। প্রবলেমটা মানে ধরার পরে সেইখানে আমি কিভাবে সলভ করতে পারি, তারপর সেখানে ডিসিশন আসবে। তখন না হয় আমি এআই টুলস ইউজ করতে পারি। কিন্তু তার আগে কি আমার পক্ষে কখনো এআই টুলস দিয়ে আমাকে ডিবাগ করে এটাকে ফাইন্ড আউট করা সম্ভব? সো এখানে মানে যারা হিউম্যান আছি আমরা, তাদের যে আসলে কোনো প্রবলেম হবে এআই টুলস আসলে এরকম না। তবে সাপোর্টিভ হবে। যে এআই টুলসটাকে ইউজ করতে পারবে, যে বেশি ভালোভাবে এটার সাথে কাজ করতে পারবে, ভবিষ্যতে তারই দাম থাকবে। দেখা যাচ্ছে যে সামনে ChatGPT ইঞ্জিনিয়ারও আসবে। যারা অ্যাকচুয়ালি ChatGPT থেকে খুব ভালোভাবে সলিউশন দিতে পারে। ঠিক আছে? এই সলিউশন কারা ভালোভাবে কারা ফাইন্ড আউট করতে পারে, তাদের একটা জব ফিল্ড তৈরি হবে। তো এটাই স্বাভাবিক ব্যাপার। আস্তে, আস্তে রাইট, 5G রাইট। আসবে। আ এআই এর আরো ভালো অ্যাডভান্স আসবে। তো ওইগুলা কিন্তু আসলে আমাদের কে কত টেকনোলজিতে নলেজ রাখতেছে সেটাই। এখন প্রবলেম সলভিং এর ক্ষেত্রেও কিন্তু আ দেখা গেছে যে আমি যখন প্রবলেম সলভ করতেছি, আমি যখন সাবমিট করতেছি, সেক্ষেত্রে কিন্তু তারা এআই চেক করে। এআই চেক করেই আমি কি এআই দিয়ে কোনো আচ্ছা, আ কোনো আ সলিউশন দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিনা সেটাও কিন্তু তারা চেক করে। তো সব জায়গায় এরকম থাকবে। জায়ান্ট কোম্পানি আছে তারা কেন আ সবার একটা প্রোগ্রামিং কনসেপ্ট গুলাকে চেক করে বা আ প্রবলেম সলভিং যে কনসেপ্ট আছে সেটা কেন চেক করে? এআই দিয়েই তো সবকিছু করে দেওয়া সম্ভব। আসলে আমাদের এখনো সেই জায়গাটা আছে, আমরা কাজ করতে পারব। এআই তো আমাদের সাপোর্টিভ একটা টুলস। এখানে আমরা এটা ইউজ করে দেখা গেছে আমার যে প্রবলেমটা সলভ করতে আগে ১ থেকে ২ দিন বা ৩ দিন লাগতো সেটা এখন এআই এর মাধ্যমে আমার ২ ঘন্টা ৩ ঘন্টায় হয়ে যাচ্ছে। জাস্ট ইট আর মানে নট মোর দ্যান দিস। আম ওকে ভাইয়া। লাস্ট কোয়েশ্চেন আসলে সেটা হচ্ছে যে আসলে এটা অনেকটা মারামারির মতো কোয়েশ্চেন যে উম আ
প্রোগ্রামার, ডেভেলপার এবং ইঞ্জিনিয়ারের মধ্যে কি আসলে কোনো আহ, আসলে আলাদা কোনো ডেফিনেশন আছে কিনা, সেই ব্যাপারটা আসলে আপনি আপনার দিক থেকে কিভাবে দেখেন যে? আসলে পার্থক্য তো অবশ্যই আছে। এখন আসলে পার্থক্যটা কোনো বিষয়ই না। এবং এটা এমন না যে আসলে কারো সাথে কারো ভেদাভেদ, বিষয়টা এমন না। যার যে স্কিল সেই অনুযায়ী সে সেটা। ইঞ্জিনিয়ার যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে একটা প্রবলেম হইছে। সেই প্রবলেমটা কেন হইছে? এটাকে কিভাবে সলভ করা যায়? ইঞ্জিনিয়ার এটাকে বের করতে সক্ষম আরকি। ইঞ্জিনিয়ারটা বের করতে পারে। আর ডেভেলপার বা প্রোগ্রামার, অ্যাকচুয়ালি প্রোগ্রামার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যার মধ্যে একটা প্রবলেমকে একটা প্রবলেম আসছে, সেই প্রবলেমটাকে সে অ্যানালাইসিস করলো। দেখা যাচ্ছে সে কোনভাবে মানে কিভাবে অপটিমাইজ করে কোনো একটা অ্যালগরিদম ইউজ করে, কোন কোডিং কনসেপ্টটা, কোন ডেটা স্ট্রাকচারটা ইউজ করে এই প্রবলেমটাকে সলভ করা যায়, সেটা হচ্ছে একটা প্রোগ্রামার। ঠিক আছে? সে প্রোগ্রামিং করতে পারে। সে এইভাবে প্রবলেমটা সলভ করতে পারে, সে একজন প্রোগ্রামার। ডেভেলপার তো আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমি একটা ওয়েব বেসড মানে প্রবলেম সলভ করতে যাচ্ছি, একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছি, সে এখন এটাকে ডেভেলপ করে দিবে। ঠিক আছে? এরকম একটা কনসেপ্ট। আমার কনসেপ্টটা ভুল হইতেও পারে, বাট আমি যেটা মনে করি যে একটা ইঞ্জিনিয়ারের কাছে আসলে সে আগে প্রবলেমটাকে ধরে এই জায়গায় প্রবলেমটা সলভ করতে হবে। তখন সেটা ডেভেলপারের কাছে দিয়ে দিল, ডেভেলপার সেটাকে ডেভেলপ করে দিবে যে আমি এটাকে ডেভেলপ করে দিলাম। আর প্রোগ্রামার দেওয়া হয় হচ্ছে একটা স্পেসিফিক প্রবলেম সলভের জন্য, যে অপটিমাইজড ওয়েতে কোড করবে, অপটিমাইজড ওয়েতে অ্যালগরিদমটাকে ইউজ করবে, স্ট্রাকচারটা ঠিক রেখে সে একটা প্রবলেম সলভ করে দিবে। সো সো এগুলো আসলে এদিক থেকে আমার আমার কাছে যেটা মনে হয়, আমার থেকে হয়তো যারা ভালো বিজ্ঞ আছে তাদের কনসেপ্ট ডিফারেন্ট থাকতে পারে। আমার দিক থেকে আমি এটা মনে করি ৩ দিনে ৩ ধরনের দায়িত্ব। ঠিক আছে? সো এই আরকি। আহ অনেকগুলা কোশ্চেনই করলাম ভাইয়া, আসলে সুন্দর অ্যান্সার দিয়েছেন। লাস্ট যেটা আমি আপনাকে বলবো যে আসলে যারা অডিয়েন্স আছে, বেশিরভাগ হচ্ছে স্টুডেন্ট অডিয়েন্সই আমার থাকে। তো তারা তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে এবং মাঝে মধ্যে আমাকেও আমার যারা বন্ধু আছে তারা বলে, তোরা তো ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট করতেছস, সফটওয়্যার বানাচ্ছস, তোরা তো কদিন পরে জব খেয়ে দিবে। তো এই যে তাদের মধ্যে একটা ভয় ভাইয়া, আসলে তাদের উদ্দেশ্যে সব মিলেই তারা কিভাবে পাস করলে, কোন কনসেপ্টে আগালে, কি অ্যাপ্রোচ ফলো করলে তারা আসলে একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেটা যদি আসলে অডিয়েন্সের ক্ষেত্রে যদি আপনি কিছু বলেন তাদের উদ্দেশ্যে যারা দেখবে এই ভিডিওটা, তো এটা বলে আমরা আমাদের ভিডিও শেষ করে দিব আজকে ব্রডকাস্ট। আচ্ছা, চাকরির ক্ষেত্রটা বাংলাদেশে এখনো গ্রোয়িং। আমাদের আচ্ছা। বিগত যত সরকার ছিল তারা কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রির উপরে কোনো ট্যাক্স দেয়নি। গত সরকারের আমলে যে গভর্নমেন্ট ছিল তারা একটা ট্যাক্স দেয়ার একটা চিন্তা ভাবনা করেছিল, কিন্তু পরবর্তীতে সবাই এটাকে রিকোয়েস্ট করেছে যে আসলে এটা করলে সফটওয়্যার কোম্পানিগুলোর অনেক প্রবলেম হবে, তারা রান করতে পারবে না। সো এই কথাটা এই জন্য বলা যে আসলে বাংলাদেশের অনেক কিছু সীমাবদ্ধতা থাকতে পারে জব ফিল্ড গুলাতে, কিন্তু বাইরের দেশে কিন্তু এখনো অনেক কিছু চাহিদা। তারা লোকবল ঠিক মতো পাচ্ছে না। প্রতি বছরই কিন্তু লক্ষ লক্ষ মানুষ রিক্রুট হচ্ছে, হাজার হাজার মানুষ কিন্তু রিক্রুট হচ্ছে, জায়ান্ট কোম্পানিগুলোতে কিন্তু মানুষ যাচ্ছে। সো ওইটার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। শুধুমাত্র আমার টার্গেট যদি আসলে বাংলাদেশ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার ফ্রেমটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে। সো রাইট। এই জন্য কিন্তু প্রবলেম সলভিং যে বিষয়গুলো আছে সেগুলোর দিকে দেখা উচিত। যে যত বেশি ভালো প্রবলেম সলভিং করবে, আমি মনে করি তার তো চাকরিতে কোনো প্রবলেম থাকার কথা না। কারণ বাহিরের দেশে আসলেই অনেক চাহিদা। আমাদের ভালো স্কিল যে ডেভেলপার বা প্রোগ্রামার, অ্যাকচুয়ালি প্রোগ্রামার এগুলো কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। সো এখানে ভয় পাওয়ার কিছু নাই যে আসলে আমি সিএসসি করতেছি, আমি চাকরি কিভাবে পাবো? এখন আসলে বাংলাদেশের বাজারটা কিন্তু ডিপেন্ড করে পরিবেশের উপরে। আসলে কিরকম পলিসিগুলা গভর্নমেন্ট অ্যাডপ্ট করতেছে। যদি জায়ান্ট কিছু কোম্পানি বাংলাদেশে আসে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু প্রেক্ষাপটই ভিন্ন হয়ে যাবে। এখন মেটা যদি বাংলাদেশে একটা অফিস দেয় তাহলে সেক্ষেত্রে রাইট। নিশ্চিত মেটার যে এমপ্লয়ি ভলিউমটা নিশ্চিত আমার কাছে যেটা মনে হয় ১০, ২০, ৩০ হাজারের নিচে হওয়ার কথা না।
ঠিক আছে? আমার হুম, ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে। তো এইরকম একটা হিউজ একটা অ্যামাউন্ট অফ ইঞ্জিনিয়ার্স তারা হায়ার করবে। ওই হিসেবে কিন্তু মানে নরমালি প্রাইভেট ইউনিভার্সিটি গুলো থেকে কতটুকু বের হয় বছরে? এটা কিন্তু আসলে আমার মনে হয় না এত ইঞ্জিনিয়ার্স বের হয়। তো এইগুলা কিন্তু স্কোপ তৈরি করতে পারে গভর্নমেন্ট এই পলিসিগুলো নিলে, বা জায়ান্টস কোম্পানিগুলো যদি আমাদের সাথে কোঅপারেট করে, মেটা আসে, মাইক্রোসফট অথবা গুগল এখানে যদি অফিস খুলে, আমাদের পার্শ্ববর্তী ভারতে কিন্তু দেখা যাচ্ছে মেটা আছে, গুগলও আছে। তো এরকম যদি, তারপর অ্যামাজন আছে, অ্যামাজন যদি এখানে একটা হাব খুলে, বা তাদের একটা কান্ট্রিতে একটা খুলে, ব্রাঞ্চ খুলে, দেখা গেছে যে অনেক ইঞ্জিনিয়ার কিন্তু এখানে রিক্রুট হবে। রাইট। তো সেক্ষেত্রে আমাদের আরো বেশি স্কোপ আসবে। কিন্তু এটা যে এখন নাই দেখে যে ভবিষ্যতে হবে না, ব্যাপারটা এরকম না। নিজেকে আসলে স্কিল করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমার জব ফিল্ডে আমি এখন বাংলাদেশে কি আছে এটা তো দেখে লাভ নেই। সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে যদি কেউ প্রবলেম সলভিং করে এবং তার ভালো স্কিল থাকে, সে বাংলাদেশে না হোক বাইরের দেশে ঠিকই পারবে। দেখা গেছে এখন অ্যাভেলেবল লিঙ্কডইনে পাওয়া যায় যে রিমোট জবের জন্য বাংলাদেশে বসে বসে মানুষ ডলার কামাচ্ছে। তখন সেক্ষেত্রে ট্যাক্সও দিতে হয় না, বরঞ্চ রেমিটেন্স বাংলাদেশে আরো আসে। রেমিটেন্সের পাশাপাশি আরো অনেক ধরনের সুযোগ সুবিধাও পাওয়া যায় ডলার যেহেতু বাংলাদেশে ঢুকে। সো আমার কাছে মনে হয় স্কিলড হওয়াটা জরুরি। নিজে ভীত হয়ে অথবা আরেকজনকে ভয়ভীতি দেখিয়ে তো কোনো লাভ নেই। আহ, আমি যেটা মনে করি, নিজেকে স্কিলড করা। এখন সেক্ষেত্রে প্রবলেম সলভিং আছে, বিভিন্ন টেকনোলজির সাথে নিজেকে ইউজ টু করা, এগুলা আস্তে আস্তে করলে আমি যেটা মনে করি চাকরির অভাব হবে না। বাংলাদেশ তো আসলে লোকাল বিষয়গুলো নিয়ে কাজ করে। দেখা গেছে যে গভর্নমেন্টের কিছু প্রজেক্ট থাকে, অথবা লোকাল কিছু প্রজেক্ট থাকে, কিছু কিছু কোম্পানি থাকে যারা বাইরের কাজ করে। সেখানেই বেশি মূলত কম্পিটিশনটা হয়, যেমন যারা স্কিল হয় তখন তারা সেখানে চলে যায়। এর বাইরে কি আসলে বাংলাদেশের বাইরে কি এর থেকে ভালো ভালো কোম্পানি আছে না? অবশ্যই আছে। অবশ্যই। এগুলোর স্কোপ অনেক আছে। সো ওইখানে আমি ওই ফোকাস দিই যে আমি স্কিলড হব এবং প্রবলেম সলভার হব। দেন আমি ডেফিনিটলি একটা ভালো জায়গায় যেতে পারবো। রাইট। আম ভাইয়া আসলে আপনি অনেকগুলা কথাই বলছেন, আমি অনেকগুলা কোয়েশ্চেন করছি। সো আমি আ লাস্টে কিছু কথা বলতে চাই আমার অডিয়েন্সের উদ্দেশ্যে। সো আপনি তো অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু কথা বললেন। সেটা হচ্ছে যে আ ভাইয়া যেটা বলল, আশা করি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, ভাইয়া যেটা বলল খুব ইম্পোর্টেন্ট কথা। এবং ভাইয়ার মতো একজন মানুষকে যে আসলে আমার পডকাস্টে, ছোট মানুষের পডকাস্টে নিয়ে আসতে পারছি, এটা আসলে আমার আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সো এই কাজগুলা বা এই যে পডকাস্ট গুলা বা ব্রডকাস্ট যেটাই বলি না কেন, আমরা যেগুলা করতেছি এগুলো সম্পূর্ণ আপনাদের, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আপনাদের কারণেই করতেছি, যাতে আপনারা যারা বড় সিনিয়র লেভেলে ইঞ্জিনিয়ার আছে তাদের কথা শুনে মোটিভেট হন, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসেন। এখনো অনেক গ্যাপ আছে, সেই গ্যাপগুলো আপনারা পূরণ করেন এবং সাহসিকতার সাথে আপনারা কাজ করেন এই ইন্ডাস্ট্রিতে। সেটাই আমার মূল লক্ষ্য। সো ভাইয়া আসলে আপনি যদি আপনার কথা বলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো একটা ছোট মানুষের পডকাস্টে আসার জন্য। এবং আপনারা যদি একটু সময় দেন তাহলে হয়তো বা আমরাই সামনে আরো ভালো কোনো জায়গায় যেতে পারবো, আগাতে পারবো। তো তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে। ভবিষ্যতে হয়তো বা আরো নতুন, হয়তো বা আজকে এই জায়গায় আছি, সামনে আরো ভালো জায়গাও যেতে পারি ইনশাল্লাহ। সেগুলো আপনাদের জন্যই, আপনাদের সহযোগিতার জন্যই। একটা জিনিস বলে রাখতেছি, সেটা অডিয়েন্সের উদ্দেশ্যে যারা ভয় পাচ্ছেন, ভাইয়া আমি আপনার কাছে বলতেছি, আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে আহ, আমাদের অন্য ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে ভাইয়া, এমপ্লয়ীদের মধ্যে একটা লাগালাগির একটা মনোভাব আছে। মানে এর পিছনে, কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমি একটা জিনিস দেখেছি ভাইয়া, সেটা হচ্ছে যে একে অপরের যে হেল্পটা, সেটা নিজে নিজে চাইনা নিয়ে করে ব্যাপারটা, যে আমি করে দিই, সমস্যা নেই। আমি যার কাছে হেল্প চাইছি ভাইয়া, ইভেন আপনার কাছেও কিন্তু আমি যে আপনার সাথে পরিচয় হয়েছে কিভাবে, আমি কিন্তু আপনার একটা একটা জিনিস জানতে চেয়েছি, আপনি কিন্তু সুন্দরভাবে বলছেন আমাকে এবং পার্সোনালি টেনে নিয়ে বলছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছেন, এভাবে কথা হয়েছে। তো এই যে মনোভাব, এই যে এই যে ব্যাপারগুলো আমার কাছে আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা আগ্রহ আগ্রহ প্রকাশ মন থেকে আসছে। তো এটাই অনেক বড় কিছু। আপনারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসেন যদি আপনার প্রোগ্রামিং ভালো লাগে। তো ভাইয়ের সাথে কথা বলে আমারও সত্যি ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আর ভাইয়া লাস্ট যদি কিছু কথা বলেন, আমরা শেষ করে দিব আমাদের পডকাস্ট। আমার কাছে খুবই ভালো লেগেছে এই প্রোগ্রামটা। আর আশা করি ইনশাল্লাহ নেক্সটে আরো এরকম সুন্দর সুন্দর পডকাস্ট হবে। আমার চেয়ে ভালো ভালো অভিজ্ঞ যারা আছে তাদেরকে আমরা এখানে দেখতে পাবো। এবং এখন যারা শুনছে এই কথাগুলো,
ভবিষ্যতে দেখা গেছে যে তারাও একটা ভালো পজিশনে থাকবে, তাদের থেকে আমরা ভালো ভালো কিছু শুনবো, এটাই আশা রাখি। এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।